Ziaur Rahman do hereby declare the independence of Bangladesh. একই বলে আল্লাহর বিচার আর সময় চরম প্রতিশোধ। দীর্ঘ 15টি বছর ধরে জিয়া পরিবার এবং বিএনপির উপর দিয়ে এমন কোনো স্টিম রোলার নেই যা চালানো হয়নি। কিন্তু 2024 সালে 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর 2026 সালের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা আসেন তারেক রহমান। আর প্রধানমন্ত্রী হয়ে তিনি বুঝিয়ে দিলেন তিনি শুধু জিয়ার রক্তই বহন করেন না, বাবার মতো তেজি এবং আপোষহীন। তিনি নীতিবাগিষ্ঠত্ব রামধলা দিয়েছিনি, সেই সাথে পুরনো শত্রুদের একে গর্ত থেকে টেনে তুলছেন। আর এবার তো সবচেয়ে বড় দানটি মেরে দিলেন তিনি। দীর্ঘ 45 বছর ধরে পালিয়ে থাকা জিয়াউর রহমানের অন্যতম প্রধান খুনি ও শত্রু সাবেক মেজর মুজাফফরকে গত বুধবার মধ্যরাতে বনানী DHS এলাকা থেকে ঘাট ধরে তুলে এনেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর তাকে সোজা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। আজ দেশের জুড়ে একটাই জল্পনা কল্পনা, জেলের অন্ধকার প্রকোষ্ঠে ঠিক কী অবস্থায় এই দ্রুত কালপিটের। ভিতরের খবর হলো বাবার সাথে করা অন্যায়ের চরম বদলা নিতে বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না তারেক রহমান। জেলে 4 দেয়ালে চলছে কড়া শাসন। রাজনৈতিক মহলে জোর দাবি মুজাফফরের অবস্থান নাকি বড়ই ভয়ঙ্কর। সেখানে নাকি রীতিমতো চলছে ঐতিহাসিক ডিম থেরাপি। আর এই থেরাপি চোটে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছেন একসময় প্রতাপশালী এই মেজর। আজ অরবিট নিউজে বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা ফাঁস করব জেলের ভেতরে সেই করুণ পরিণতি এবং 1981 সালের 31শে মে ভোরের সেই গা শিউরে ওঠা অজানা ইতিহাস। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেশের সব এক্সক্লুসিভ খবর সবার আগে জানতে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এতদিন যে ধরাছোঁয়ার বাইরে ছিল, আজকে তাকে গর্ত থেকে টেনে বের করে ঠিক কিভাবে 45 বছর পুরনো হিসাব করা গন্ডায় মোটানো হচ্ছে তা দেখে আজ স্তম্ভিত পুরো রাজনৈতিক মহল। গত বুধবার রাতে অন্ধকার বনানী এক বাসা থেকে যখন এই ধূর্ত খুনিকে ধরা হয় তখন তার মুখের অবস্থা দেখার মতো ছিল। 4 দশকে বেশি সময় ধরে সবার চোখে ধুলো দিয়ে তিনি দিব্যি অবিরাম ছিল। সে ভেবেছিল তাকে টিকটিকিও ছুতে পারবে না, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের পাতা নিখুঁত গোয়েন্দা ফাঁদ আর সব চালাকি একদম ভেস্তে যায়। এতদিন যে অহংকারের পাহাড়ে বসেছিল তা নিমিশে ধুলে মিশে গেছে। সমস্ত আইনি প্রক্রিয়া শেষে তাকে সোজা তুলে দেওয়া হয় বাংলাদেশ সেনাবাহিনী কমান্ডারের কাছে। আর এর মাধ্যমে তার চরম সাজার রাস্তা একেবারে পরিষ্কার হয়ে যায়। জেলের 4 দেয়ালে এখন তাকে চরমভাবে নাকানি চুবানি খাওয়ানো হচ্ছে। এতদিন ধরে যার ক্ষমতা দাপট দেখিয়েছে তাদের কপালে যে কি ভয়ঙ্কর পরিণতি লেখা আছে সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে এই খুনি তারেক রহমান। একটি মাত্র ইশারাতেই এই কালপিটের জীবনের সব লালবাতি জ্বলে উঠেছে। বাবার শত্রুকে জব্য শিক্ষা দিতে নতুন বাংলাদেশে এক দারুণ দৃশ্য তৈরি করতে আজ দেশবাসী নিজের চোখেই দেখতে পাচ্ছে। এই চরম গজব কিভাবে নেমে এসেছে তা জানতে আমাদের একটু পিছনে ইতিহাসে পাতা উল্টাতে হবে। সময়টি 1981 সালের 23শে মে। চট্টগ্রামে আকাশে ভোরের আলো মুখ দেখার ঠিক আগ মুহূর্তে চারদিকে একদম থমথমে নীরবতা। কিন্তু সেই নীরবতা ভেঙে হঠাৎ আকাশ বাতাস কাঁপিয়ে শুরু হলো এক ভয়ঙ্কর গোলাগুলি। ভারী অস্ত্রের বিকট আওয়াজে সার্কিট হাউসের চারপাশে এলাকা যেন নরকে পরিণত হলো। আর ঠিক সেই সময় সার্কিট হাউসে ঢুকে পড়া খুনিদের দলটি একদম সামনের সারিতেই ছিল এই ধূর্ত মুজাফফর। সে কোনো সাধারণ কেউ ছিল না। নিজের হাতে অস্ত্র দিয়ে সেদিন জিয়াউর রহমানকে বুকে গুলি চালানোর মতো জঘন্য কাজ করেছিল। শুধু তাই নয়, রাষ্ট্রপতি ঘরের দরজায় লাথি মেরে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল এই কালপিট। অন্যদিকে সার্কিট হাউসের থেকে মাত্র 1 মাইল দূরে ডিসি হিলে থাকতেন তখন জেলা প্রশাসক জিয়াউদ্দিন চৌধুরী। ভোরের সেই বিকট শব্দে তার রাতের ঘুম ভেঙে যায়। বাসভবনে পাহারাদারদের দৌড়ে এসে খবর দেয় বড় গোড়াগুলি শুরু হয়েছে এবং এই শব্দ সার্কিট হাউসের দিক থেকে আসছে। কিন্তু ওই সময় সরাসরি গ্যারেজের ভেতরে ডাইনিং টেবিলের নিচে লুকিয়ে রীতিমতো কাঁদছিলেন সরকারি প্রোটোকল অফিসার মোস্তাক। চরম আতঙ্কে তিনি ডিসি সাহেবের ফোনে জানান ভোরের 4টার দিকে সেনাবাহিনী কয়েকটি গাড়ি আচমকা সার্কিট হাউসে ঢুকে পড়ে। ভারী বোটের কর্কশ শব্দে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসার শব্দ পাওয়া যায়। এর কিছুক্ষণ পরেই বিভাগীয় কমিশনার সাইফুদ্দিন টেলিফোনে অত্যন্ত ভারী গলায় ডিসিকে নিশ্চিত করেছেন আমাদের রাষ্ট্রপতি আর এই দুনিয়াতে নেই, ঘাতকেরা তাকে চিরবিদায় করে দিয়েছে। এই খবর পাওয়া মাত্রই কোনো নিরাপত্তা তোয়াক্কা না করে সেখানে ছুটে যান ডিসি ও কমিশনার। সেখানে গিয়ে তারা যে দৃশ্য দেখলেন তার রীতিমতো গা শিউরে ওঠার মতো। বিশাল প্রধান ফটকে হা করে খোলা, আর সেখান থেকে কোনো পাহারাদারের কোনো চিহ্ন নেই। ভবনের উপরতলা প্রতি স্বয়ংকক্ষে ঠিক সামনে চাদরে ঢাকা একটি নিথর দেহ পড়ে আছে। চাদর সরাতে ভেসে ওঠে সেই চেনা সিপাহী সারার মুখ।
পুরো এলাকা তখন এক ভুতুরে পরিবেশ। ডিসি ও কমিশনার যখন এই দৃশ্য দেখছিলেন, ঘাতকেরা তখন সেখান থেকে সরে পড়ে। কিন্তু ঘটনার সবচেয়ে বড় নাটকীয় শুরু হয় এর কয়েক ঘন্টা পর। এর চরম অপকর্মের প্রমাণ গায়েব করতে সকাল 8টা থেকে 9টার মধ্যে সার্কিট হাউসে আবার ঢুকে পড়ে একটি বিশাল ঘাতকের দল। আর জিয়াউর রহমান সহ 3 জনের মৃতদেহ যখন সার্কিট হাউস থেকে গুম করা হয়, সেই দলেও মূল পাণ্ডা ছিল এই চতুর খেলোয়াড় মোজাফফর। তার নেতৃত্বে সেখান থেকে মৃতদেহগুলো গাড়িতে তুলে রাঙ্গুনিয়া এক দুর্গম পাহাড়ি এলাকা গুম করার মতো জঘন্য কাজ করেছিল তিনি। নিজের হাতে গর্ত করে সেদিন সেই কাজটি করেছিল। তবে এই জঘন্য ঘটনার পিছনে আসল কারিগর কারা ছিল এবং মোজাফফর কার নির্দেশে এই কাজটা করেছিল, সে প্রশ্ন আজও মানুষের মনে ঘুরপাক খায়। একটু হিসাব মিলালেই বোঝা যায় এই ছকের শিকড় কত গভীরে ছিল। জিয়াউর রহমান অত্যন্ত উদার মন নিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার অনুমতি ও গতি দিয়েছিল, কিন্তু এই উদারতা বদলে এসেছিল চরম ধোঁকা। পলিটিক্যাল মহলের মতে শেখ হাসিনা দেশে পা রাখার আগেই ওপার বাংলায় বসে জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার মতো এক নিপুণ ফন্দি এঁটেছিলেন। 1981 সালে 17ই মে শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরেন। কি অদ্ভুত ব্যাপার দেখুন, তার ঠিক 13 দিনের মাথায় দুনিয়া মায়া ত্যাগ করেন জিয়াউর রহমান। এই 13 দিনের ব্যবধানে কি শুধু এক কাকতালীয় ঘটনা, নাকি ভিন্ন দেশে বসে তৈরি করা সেই ছকেরই বাস্তব রূপ? স্বৈরাচার হাসিনা সরকার পুরো রাজত্ব জুড়ে এই সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আজ তারেক রহমান ক্ষমতা এসেই সে পুরনো হিসাব গড়ায় চুকিয়ে দাঁত ভাঙা জবাব দিচ্ছেন। সবচেয়ে বড় চমক তো লুকিয়ে আছে 30শে মে ভোরে সেই ঘটনার ঠিক আগ মুহূর্তে। সেদিন চট্টগ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে ঠিকই ওই সময় আখাউড়া সীমান্তের আরেক বিশাল নাটক মঞ্চ হচ্ছিল। বোরকা পরে নিজের আসল পরিচয় লুকিয়ে ছদ্মবেশে ভারতে পালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন স্বয়ং শেখ হাসিনা। কিন্তু কপাল খারাপ থাকায় সীমান্ত প্রখর চতুর নারী পুলিশ এবং বর্ডার হাতে তিনি একদম হাতে নাতে ধরা পড়ে যান। সেদিন তার পালানোর এই চালাকি পুরোপুরিভাবে ব্যর্থ হয়। এখন প্রশ্ন হলো, দেশের রাষ্ট্রপ্রধানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া ঠিক সেই মুহূর্তে একজন শীর্ষ নেত্রী এভাবে বোরকা পরে পালানোর আসল কারণটা কী ছিল? দেশের ভেতরে কোনো বড় গডফাদারের ইশারা আর গ্রিন সিগন্যাল না থাকলে এমন ঘটনা একেবারেই অসম্ভব। এই ঘটনা থেকে একদম পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনা আগাম নকশা শেখ হাসিনার টেবিল পর্যন্ত সুনির্দিষ্টভাবে গোছানো ছিল। আর তাই তো পরিস্থিতি বেগতিক দেখে আগেভাগে কেটে পড়ার ছক কষছিলেন তিনি। মূলত জিয়াউর রহমানের সেই চট্টগ্রাম সফর ছিল একদম গোপনীয়। চট্টগ্রামের বিএনপির ভেতরে চরম কোন্দল মেটাতে তিনি ছুটে গিয়েছিলেন সেখানে। এক পক্ষে মতদাতা ছিলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ এবং অন্য পক্ষে ছিল ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। দলে একটি অভ্যন্তরীণ কোন্দলের সুযোগেই পুরোপুরিভাবে কাজে লাগিয়েছিল খুনি মোজাফফর। সে ভেবেছিল এই সুযোগকে রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে কেউ টের পাবে না, কিন্তু কথা আছে পাপ তো বাপকেও ছাড়ে না। দীর্ঘ 45 বছর পর আজ সেই পাপের ঘরা পূর্ণ হয়েছে। ক্ষমতা বসে তারেক রহমান বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে একজন যোগ্য বাপকা বেটা। আর জেলের ভিতরে খুনি মুজাফফরের হাওয়া টাইট অবস্থা দেখে দেশের মানুষ বুঝতে পারছে অন্যায় করে পার পাওয়ার দিন শেষ। এখন শুধু হিসাব চুকানোর পালা। নতুন বাংলাদেশে এখন শুধু ইনসাফ আর ন্যায়ের শাসন কায়েম হতে যাচ্ছে, তা কিন্তু নিশ্চিত। দর্শক, বাবার খুনের মোক্ষম বদলা নিতে তারেক রহমানের এই কঠোর অ্যাকশন এবং জেলের ভেতরে খুনি মুজাফফরের এই পরিণতি নিয়ে আপনার কি রায়? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।